হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমরা আজকে করব পর্ষদের টেস্ট পেপারের 6 নম্বর সেটের সমাধান জীবনবিজ্ঞানের। তো আগের দিনই আমরা 6 নম্বর সেটের বিভাগ গয়ের সমস্ত প্রশ্ন করেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ তার পিডিএফটা পুরো। তো আজকে আমরা করব বিভাগ ঘয়ের প্রশ্নগুলো। তো দেখো বিভাগ ঘয়ের প্রশ্নগুলো। আর হ্যাঁ, যদি পিডিএফগুলো নিতে চাও তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো। তো চলো শুরু করা যাক। বিভাগ ঘয়ের প্রথম প্রশ্ন কি আছে দেখো, ছবিতে আছে যে মানুষের অক্ষিগোলক। তো এই ছবিটা এবছরের জন্য প্রচুর ইম্পর্ট্যান্ট, কারণ বারবার প্রত্যেকটা সেটে এই ছবিটা আছে। তো ভালো করে তোমরা দেখে যাবে। তো দেখার নেই, আগের ভিডিওগুলোতেও ভালো এটা করে দিয়েছি। তো দেখো এই ছবিটা। তারপরে অথবাতে কি ছবি আছে যে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার চিত্রাঙ্কন করো। এই যে সপুষ্পক উদ্ভিদের নিষেক, এই তো দেখতে পাচ্ছ তোমরা যে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া যে হয় তার একটা ছবি। তো এই ছবিটা। তো এবার দেখো 4-2 প্রশ্ন, কচুরিপানার অঙ্গজ জনন কিভাবে ঘটে তা সংক্ষেপে লেখো। আচ্ছা, তো দেখো কচুরিপানার অঙ্গজ জনন। তো দেখো কচুরিপানার অঙ্গজ জনন ঘটে অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে। তো এর পদ্ধতিটা কি, যে কচুরিপানা উদ্ভিদের কাণ্ডে বায়ু ও জলের সংলগ্ন স্থান দিয়ে ছোট অর্ধবায়বীয় কাণ্ড অনুভূমিকভাবে বিস্তৃত হয়। এই প্রকার কাণ্ডকে খর্বধাবক বলে। এই অংশ থেকে অস্থানিক মূল কাণ্ড পাতা সৃষ্টি হয় ও পরে এই অংশে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করে। তো এইভাবে কচুরিপানার অঙ্গজনন ঘটে। তারপর এর সঙ্গে দেখো আরও একটা প্রশ্ন আছে যে মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিটি লেখচিত্রের মাধ্যমে দেখো। তো এই প্রশ্নটাও বারবার আসছে। তো দেখো তোমাদের যে করা আছে। তো আমি আর বলছি না যে মাইক্রো প্রোপাগেশন কাকে বলে, তারপর তার পদ্ধতি বা ধাপ যেটা। তো এটা যেহেতু 3 মার্কের আছে, শুধু এই রেখচিত্র দিলে হবে না, তার সঙ্গে একটু তোমরা লেখার চেষ্টা করবে। আর হ্যাঁ, যদি পিডিএফগুলো লাগে তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো এবার দেখো এটা আর বলছি না, যে দেখো পুরো পিডিএফটা, পুরো প্রশ্নটা দেওয়া আছে। এটা কতবার যে করলাম, আগেও অনেকবারই করেছি, তো তার জন্য আর বলছি না। এবার 4-2 দেখো কি আছে, যে বয়ঃসন্ধি দশার প্রদত্ত ক্ষেত্রগুলিতে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথমে কি জননাঙ্গ। তো বয়ঃসন্ধি দশাতে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথমে কিসের পরিবর্তন, জননাঙ্গের ক্ষেত্রে, যে পুরুষদের শুক্রাশয় পরিপূর্ণতা পায় এবং টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ শুরু হয়, শুক্রাণু উৎপাদিত হতে শুরু হয় এবং স্ত্রী দেহে ডিম্বাশয় পরিণত পায়, ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন ক্ষরিত হয় এবং ডিম্বাণু উৎপাদিত হয় এবং রজতচক্র শুরু হয়। তারপর ক্ষয় কি আছে, গৌণ যৌন বৈশিষ্ট্য, পুরুষ দেহের দেহ পেশিবহুল হয়, গোঁফ দাড়ি পিউবিক লোমের সৃষ্টি হয়, কণ্ঠস্বর ভারী হয়, স্ত্রী দেহে স্তনগ্রন্থির বৃদ্ধি ঘটে, ত্বকের নিচে ফ্যাট সঞ্চিত হয়ে ত্বক কোমল হয়, পিউবিক লোমের সৃষ্টি হয়, গলার স্বর তীক্ষ্ণ ও সুরেলা হয়। তো এটা মেয়েদের ক্ষেত্রে হলো। এবার মানসিক বৈশিষ্ট্যের কি বিকাশ ঘটে, যে স্ত্রী এবং পুরুষের মানসিক বিকাশ পরিপূর্ণ হয়, মনোযোগ, চিন্তাশক্তি, স্মৃতি, বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধির দ্রুত বিকাশ ঘটে, যৌন চেতনার জন্ম নেয় এবং বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। তো এই হলো বয়ঃসন্ধি কালে কি কি পরিবর্তন ঘটে। এবার 3-এর দাগে আছে কি, আচ্ছা 3-এ না, সরি 2-এর অথবা আরও একটা প্রশ্ন আছে যে পরাগী ফুলের উদাহরণ সহ বৈশিষ্ট্য। তো পরাগী কি, এই ফুলের বৈশিষ্ট্যগুলি দেখো, যে এই ফুলের আকৃতি ক্ষুদ্র হয় এবং ফুলগুলি অনুজ্জ্বল প্রকৃতির হয়। জলের তলায় যে ফুলের পরাগযোগ সম্পন্ন হয় সেই ফুলের পরাগরেণু অপেক্ষাকৃত ভারী হয়। রেণুগুলির বাইরের ত্বক মোম জাতীয় পদার্থের আস্তরণ থাকে, যেমন কি উদাহরণ হলো পাতাঝাজি। এবার 3-এর প্রশ্ন দেখো কি আছে 4-এর, যে YYRR। আচ্ছা, মানে কি, এটা যে হলুদ বৈশিষ্ট্য, বিশুদ্ধ প্রকট বৈশিষ্ট্যযুক্ত গোল হলুদ মটর বীজের। আচ্ছা, এটা দ্বিসংকর মটর গাছ নিয়ে যে দ্বিসংকর জননের পরীক্ষাটা, সেটা তো এটাও আগে হয়েছে। তো দেখো এটা ভালো করে দেওয়া আছে পুরোটা, যে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা, মেন্ডেল কর্তৃক মটর গাছের বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য পরীক্ষার পদ্ধতি। তারপর ক্রসটাই যে দেখো, ক্রস, যে বিশুদ্ধ হলুদ গোল বীজ আর বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজ। তারপর থেকে সেখানে পরাগযোগ, ইতর পরাগযোগে গ্যামেট থেকে F1 জনু, তারপর কি হবে সেই যে তারপর আবার স্বপরাগযোগে কি হবে F2 জনু চেকার বোর্ড। তারপর প্রাপ্ত মটর গাছের বৈশিষ্ট্য পুরোটাই দেওয়া আছে এবং
সেখান থেকে কি সূত্র পাই আমরা, যে স্বাধীন বিন্যাসের সূত্র। দ্বিসংকর জনন থেকে আমরা কি সূত্র, যে সূত্র পাই সেটা কি স্বাধীন সঞ্চরণের সূত্র। তো এটাও প্রশ্নটি আছে, দেখো সংকরায়ন থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায়, তো কি সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র বা স্বাধীন সঞ্চরণের সূত্র। তো এই প্রশ্নটাও আগে অনেকবার হয়েছে, তাও একবার বলে দিচ্ছি। দেখো যে কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। তো এটা হলো স্বাধীন সঞ্চরণ সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্র। এরপর দেখো এর অথবার প্রশ্ন কি আছে, হিমোফিলিয়ার উত্তরাধিকার কিভাবে ঘটে তা একটি ক্রসের মাধ্যমে ব্যাখ্যা করো। আর জিনগত পরামর্শ দান কেন গুরুত্বপূর্ণ। তো দেখো যে সন্ততিদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা, তো দেখো যেখানে দিয়েছি যে একজন স্বাভাবিক হিমোফিলিয়া বাহক স্ত্রীলোকের সঙ্গে একজন যদি স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের পুত্রকন্যাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতটা চেকার বোর্ডের সাহায্যে দেখানো হলো। যে দেখো বাহক মাতা এবং স্বাভাবিক পিতা, তো এটা করিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে ভালো করে। তো দেখতে পাচ্ছ, তারপরের থেকে আমরা কি সিদ্ধান্ত নেওয়া যায়, যে সন্ততিদের মধ্যে 25% হিমোফিলিক এবং পুত্রদের মধ্যে এই সম্ভাবনা কত থাকে 50%। মানে কি, যদি দুজন পুত্র হয় তার মধ্যে একজন হবে স্বাভাবিক এবং একজন হিমোফিলিক হবে, তাই দেওয়া আছে। অর্থাৎ ওই দম্পতির পুত্ররা বর্ণান্ধ এবং কন্যারা কেবলমাত্র বাহক হবে। তো এই হলো 4-3 অথবা যে প্রশ্ন আছে। এর সঙ্গে আরও একটা যে আছে, যে জিনগত পরামর্শদান কেন গুরুত্বপূর্ণ বা এর প্রয়োজনীয়তা কী। তো দেখো যে জিনগত পরামর্শ বিবাহের পরে জিনগত রোগাক্রান্ত শিশুর জন্ম থেকে প্রতিরোধ করে। জেনেটিক কাউন্সিলিং শিশুর জিনগত রোগের সম্ভাবনা নির্ণয় ও তার মোকাবেলায় সঠিক পন্থা অবলম্বনে সাহায্য করে। ভ্রূণ বিনষ্ট হওয়ার সম্ভাবনার কারণ নির্ণয় ও সুস্থ শিশুর জন্মগ্রহণে জিনগত পরামর্শ সাহায্য করে। দম্পতির পারস্পরিক দোষারোপ, ভুল বোঝাবুঝি, অসহিষ্ণুতা হ্রাস করতে জেনেটিক কাউন্সিলিং সাহায্য করে। তো এই হলো জেনেটিক কাউন্সিলিংয়ের প্রয়োজনীয়তা বা ভূমিকা, কেন জরুরি জেনেটিক কাউন্সিলিং সেটা। তো এবার 4 প্রশ্ন দেখো, যে প্রাকৃতিক নির্বাচনবাদের দুটি প্রতিপাদ্য বিষয় উল্লেখ করো। প্রাকৃতিক নির্বাচনবাদের দুটি প্রতিপাদ্য বিষয় উল্লেখ করো। তো এই যে দেখো যে প্রাকৃতিক নির্বাচন কি, যে বিজ্ঞানী ডারউইনের মতে জীবন সংগ্রামের ফলে উদ্ভূত প্রকরণগুলির মধ্যে বেশ কিছু কি অনুকূল এবং কিছু প্রতিকূল। অনুকূল প্রকরণগুলি জীবকে অভিযোজনে সহায়তা করে, কিন্তু প্রতিকূল প্রকরণগুলি অভিযোজনে সহায়তা করতে পারে না। ফলে প্রতিকূল প্রকরণযুক্ত জীব ধীরে ধীরে অবলুপ্ত হয় এবং অনুকূল জীবগুলি ধীরে ধীরে পৃথিবীতে টিকে থাকার জন্য নির্বাচিত হয়। একে কী বলা হবে, যোগ্যতমের উদ্বর্তন। প্রকৃতি উপযুক্ত প্রকরণযুক্ত জীবকে টিকে থাকার জন্য নির্বাচন করে বলে একে প্রাকৃতিক নির্বাচন বলা হয়। তো এর সঙ্গে আরও একটা প্রশ্ন আছে, যে ঘোড়ার আকারে বৃদ্ধি, পায়ের আঙুলের হ্রাস, পায়ের 3 নম্বর আঙুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি, ঘোড়ার জীবাশ্মের ইতিহাস কীভাবে এই 3টি তো এখানে দেখো পুরো ঘোড়ার বিবর্তনের যে ইতিহাস সেটাই দেওয়া আছে। তো এই প্রশ্নটাও অনেকবার হয়েছে, তো আগে ভিডিওতে দেখবে প্রত্যেকটা সেটে। তো এই প্রশ্নটা আছে, যে আগে যতগুলো ভিডিও ছিল সেম এখানেও দেখো প্রত্যেকটা বৈশিষ্ট্য দেওয়া আছে। তো এখানে যে বৈশিষ্ট্যগুলো লিখতে হবে সেইগুলোই লিখবে। এখানে পুরোটাই দেওয়া আছে ঘোড়ার বিবর্তনের সপক্ষে যে প্রমাণ, তো পড়ে নেবে এটা, আমি আর বলছি না, এটা অনেকবার হয়েছে আগে, তোমরা আগের ভিডিওগুলো দেখবে। তো 4 অথবার কী আছে দেখো, জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তনই হলো অভিযোজন। যে কোনো দুটি উদাহরণের সাহায্যে বক্তব্যটি ব্যাখ্যা করো। এই যে দেখো যে জীবের আকারটা কি, যে মাছ পাখিদের দেহের আকার মাকুর মতো, যা যথাক্রমে জল ও বাতাসের বাধা অতিক্রম করে এগিয়ে যেতে সাহায্য করে। শারীরবৃত্তীয় কার্যকলাপ কি, লবণ সহনের জন্য সুন্দরী গাছ জলের মাধ্যমে শোষিত লবণ পাতার লবণ গ্রন্থি ও মূলের মাধ্যমে দেহ থেকে বার করে দেয়। এর ফলে অতিরিক্ত লবণের বিষক্রিয়া থেকে উদ্ভিদটি রক্ষা পায়। আচরণের পরিবর্তন কি না, মৌমাছিরা বার্তা আদান প্রদানের জন্য মৌ নৃত্য প্রদর্শন করে। শিম্পাঞ্জিরা পাথরের টুকরো হাতুড়ির মতো ব্যবহার করে বাদামের খোলা ভাঙতে পারে। তো এই হলো যে জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তন যে অভিযোজনকে সাপেক্ষ করে, তার সেই হিসেবে প্রমাণ যে এটা দেওয়া হয়েছে। এবার 4 অথবা হলো এবার 5। আচ্ছা, এর সঙ্গে আরও একটা প্রশ্ন আছে, যে ক্যাকটাসের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য
বৈশিষ্ট্য। তো এই প্রশ্নটাও বারবার আগে অনেকবারই হয়েছে, আগে আবারও বলছি, আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে আগের সেটগুলো। এটা 6 নম্বর সেট। এর আগে যত পাঁচটা যে সেট ছিল প্রত্যেকটা প্রায় আছে এটা, যে মরু অঞ্চলে ক্যাকটাসের অভিযোজন। তো এটাও বলছি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো দেখো যে শুষ্ক বা জলহীন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য ক্যাকটাসের পাতার মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষিত হয়, যথা কি যে এক্ষেত্রে পাতার আকৃতি ছোট হয় ও পাতার সংখ্যা হ্রাস পায়। এই জাতীয় উদ্ভিদে বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য অধিকাংশ ক্ষেত্রে পাতা কাঁটায় রূপান্তরিত হয়। এই অভিযোজন ক্যাকটাসের আত্মরক্ষাতেও সাহায্য করে। কোনো ক্ষেত্রে পাতা ঘন রোমে আবৃত থাকে যা বাষ্পমোচন রোধে সাহায্য করে। তো এই হলো মরু অঞ্চলে ক্যাকটাসের অভিযোজন। তারপরে 5 প্রশ্ন দেখো যে মাটিতে আবদ্ধ নাইট্রোজেন কিভাবে বায়ুমণ্ডলে মুক্তি পায় তা অণুজীবদের উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। আরেকটার সঙ্গে আছে যে জলদূষণের কারণ হিসেবে প্রদত্ত উৎসগুলির ভূমিকা উল্লেখ করা আছে। প্রথমে দেখো যে নাইট্রোজেন চক্রে বিভিন্ন যে ব্যাকটেরিয়া তার ভূমিকা। তো এটাও আবার বলছি, যেটাও আবার আগের সেটগুলোতে হয়েছে, তাও বলছি আরেকবার। দেখো যে নাইট্রোজেন চক্রের বিভিন্ন ধাপে ব্যাকটেরিয়ার গুরুত্ব অপরিসীম। এর মধ্যে কয়েকটি এখানে আলোচনা করা হয়েছে। দেখো যে জীবদেহ থেকে নাইট্রোজেন মাটিতে পুনঃপ্রবেশ। তো প্রথম কি যে অ্যামোনিফিকেশান। তো উদ্ভিদ প্রাণীর মৃতদেহ এবং প্রাণী নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ বিভিন্ন বিয়োজক দ্বারা বিয়োজিত হয়ে মাটিতে নাইট্রোজেন ঘটিত যৌগের পরিমাণ বাড়ায়। এরপর ওই যৌগগুলি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া দ্বারা ব্যাকটেরিয়া যেমন কি ব্যাসিলাস মাইকয়েডিস মাইক্রোকক্কাসের দ্বারা বিশ্লিষ্ট হয়ে যে প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় পরিণত হয় তাকে অ্যামোনিফিকেশান বলা হবে। আর নাইট্রিফিকেশানটা কি, যে মাটির অ্যামোনিয়া বিভিন্ন প্রকার নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লিষ্ট হয়ে নাইট্রাইট ও নাইট্রেটে পরিণত হয়, তাকে নাইট্রিফিকেশান বলে। তো এই প্রক্রিয়ায় প্রথমে কি অ্যামোনিয়া সেটা অ্যামোনিয়াম আয়নগুলি মাটিতে নাইট্রোসোমোনাস নামক ব্যাকটেরিয়ার ক্রিয়ায় নাইট্রাইট যৌগতে পরিণত করবে। তারপর সেটা বসবাসকারী কি ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রেটে পরিণত হবে। তো সেটার একটা বিক্রিয়া দেওয়া আছে, তো তোমরা পারলে লিখবে, না হলে দরকার নেই, ভুলভাল লেখার কোনো দরকার নেই। তারপর এর সঙ্গে আরও একটা প্রশ্ন ছিল যে জল দূষণের কারণ হিসেবে এখানে যে দেওয়া আছে কৃষিক্ষেত্র এবং শিল্প কারখানায়। তো আচ্ছা, এখানে আরেকটা থেকে গেছে যে নাইট্রোজেনের ব্যাকটেরিয়া ভূমিকা মুক্তিকরণে, মানে ডিনাইট্রিফিকেশান, যেটা তো ডিনাইট্রিফিকেশান। তো এটা দেখে নেবে পুরোটা নাইট্রোজেন চক্র। তারপরে যে জল দূষণের, 1 মিনিট দাঁড়াও। তো জল দূষণের যে মিষ্টি জল উৎসগুলি কীভাবে দূষিত হয়, সেক্ষেত্রে যে কৃষিক্ষেত্রে বর্জ্য দ্বারা দূষণ আর কলকারখানা দ্বারা দূষণ। তো এইগুলো খুব সোজা, একবার পড়লেই মনে থেকে যাবে। প্রথম কি যে কৃষিক্ষেত্রে বর্জ্য দ্বারা দূষণ। তো গ্রামাঞ্চলে চাষের জন্য ব্যবহৃত কীটনাশক, আগাছানাশক, রাসায়নিক সার ইত্যাদি প্রধানত বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে গিয়ে নিকটবর্তী মিষ্টি জলের উৎসে পড়ে, নদী নালা পুকুরের জলের সঙ্গে মেশে এবং জলকে দূষিত করে। তো এখানে মিষ্টি জল লেখা আছে, তোমরা এর বদলে শুধুমাত্র জল দূষণের উৎসগুলি লিখলেও চলবে। মিষ্টি জল পড়ুক, যাই পড়ুক না কেন, সেমই হবে। আর কলকারখানার বর্জ্য দ্বারা দূষণ কি, যে শহরাঞ্চলে কলকারখানার দূষিত বর্জ্য নদী, সমুদ্র ও বড় জলাশয়ে এসে নেমে জলাশয় মেশে এবং জল দূষণ ঘটায়। এবার 5 দেখো 4-5 অথবার প্রশ্ন কি আছে, যে মাটিতে আবদ্ধ নাইট্রোজেন কিভাবে বায়ুমণ্ডলে মুক্তি পায়, অণুজীবের উদাহরণ সহ ব্যাখ্যা করো। আর আচ্ছা, এটা তো হলো, সরি, অথবা যেটা ছিল 4-5 যে লাং ক্যান্সারের কারণ এবং উপসর্গ লেখো আর ক্রায়ো সংরক্ষণের গুরুত্ব। তো ফুসফুস বা লাং ক্যান্সারের দুটি কারণ কি, যে অতিরিক্ত ধূমপান আর রাসায়নিক দূষক। তো এটাও হয়েছে আগে। তো দেখো যারা নিয়মিত ধূমপান করে তাদের দেহে বেনজোপাইরিন, দগ্ধ টার ইত্যাদি কার্সিনোজেনিক পদার্থগুলি খুব সহজে প্রবেশ করে, ফুসফুসের ক্যান্সার ঘটায়। আর রাসায়নিক দূষণ কি, যে বিভিন্ন রাসায়নিক দূষক যেমন অ্যাসবেস্টাস, ক্রোমিয়াম ইত্যাদি গুঁড়ো থেকেও ফুসফুসের ক্যান্সার ঘটে। নির্মাণ কর্মী, ঝালাইয়ের কাজে নিয়োজিত কর্মী, স্টিল কারখানার কর্মীদের দেহে খুব সহজেই অ্যাসবেস্টাস, ক্রোমিয়াম এই দূষক পদার্থগুলি প্রবেশ করে, এর থেকে ফুসফুসের ক্যান্সারের প্রবণতা বাড়ে। এবার এর উপসর্গগুলি কী কী, শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী কাশি, রক্তাক্ত শ্লেষ্মা নির্গমন, বুকে ব্যথা, বারবার নিউমোনিয়া সংক্রমণ, শ্বাসনালী প্রদাহ, সর্বঙ্গ ইত্যাদি। তো এর সঙ্গে আরও ছিল যে ক্রায়ো সংরক্ষণের গুরুত্ব। তো দেখো এই গুরুত্ব কি না, যে বিলুপ্তপ্রায় উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি, যে বিলুপ্তপ্রায় উদ্ভিদের কলা, অঙ্গ, গ্যামেট, রেণু, বীজ প্রভৃতিকে ক্রায়ো সংরক্ষণের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য সঞ্চিত রেখে প্রয়োজন মতো পুনরুজ্জীবিত করে নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায়। আর দ্বিতীয় কি, যে বিপন্ন প্রাণীর সংখ্যা বৃদ্ধি, যে ক্রায়ো সংরক্ষণের মাধ্যমে প্রাণীর শুক্রাণু, ডিম্বাণুকে বহুকাল যাবৎ সজীব অবস্থায় রাখা সম্ভব হয় এবং
উপযুক্ত পরিবেশে নতুন প্রাণীর সৃষ্টি করা যায়। এভাবে বিপন্ন প্রাণীর সংখ্যা বাড়াতেও ক্রায়ো সংরক্ষণ পদ্ধতির সাহায্য নেওয়া হয়। তো এই হলো যে ক্রায়ো সংরক্ষণের গুরুত্ব। 6 প্রশ্ন দেখো কি আছে, দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে তুমি কি শর্ত বিবেচনা করবে, আর প্রজেক্ট টাইগার কি? তো দেখো যে দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য হটস্পট ঘোষণা করা হবে যদি অঞ্চলটিতে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করে। কি? যে অঞ্চলটিকে প্রজাতি বৈচিত্র্য সমৃদ্ধ হতে হবে, অঞ্চলটিতে অধিক সংখ্যক স্থানিক বা একাডেমিক প্রজাতি থাকতে হবে, ন্যূনতম 1500 প্রজাতি সংবহন করাযুক্ত আঞ্চলিকভাবে সীমাবদ্ধ উদ্ভিদ প্রজাতি থাকবে, প্রাথমিক বাসিন্দাদের অন্তত 70% প্রজাতি যেন লুপ্ত হয়ে থাকে। তো এই হলো যে কিভাবে একটা জায়গাকে জীববৈচিত্র্য হটস্পট হিসেবে ঘোষণা করব তার যে শর্তগুলি। এবার প্রজেক্ট টাইগার কি? যে প্রজেক্ট টাইগার হলো ভারতীয় সরকার দ্বারা 1973 সালে প্রণীত একটি বেঙ্গল টাইগার সংরক্ষণ প্রকল্প। এই প্রকল্পটি ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি দ্বারা পরিচালিত হয় এবং বর্তমানে তা রূপায়িত হয়ে চলেছে। এটি জিম করবেট ন্যাশনাল পার্কে প্রথম পরিচালিত হয়। তো এই হলো প্রজেক্ট টাইগার যেটা সেটা কি তার সম্বন্ধে লেখা আছে। এবার 6 প্রশ্নটা দেখো, 4 লাস্ট প্রশ্ন অথবা যেটা আছে যে প্রদত্ত ঘটনাগুলির প্রত্যেকটি সম্ভাব্য কারণ কি হতে পারে লেখো। প্রথম কি? যে নিদ্রাহীনতা ও রক্তচাপ বৃদ্ধি, এটা কি? এবং সম্পূর্ণ বধিরতা, এটা কিসের ফলে হয়? শব্দ দূষণের ফলে। জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস এবং মরা মাছ ভেসে ওঠা, এটা কি? জলে ইউট্রোফিকেশন ও জল দূষণের কারণে ঘটে। পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস, এটা কি কারণে ঘটবে? যে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার এবং জলবায়ুর পরিবর্তন। তো এর সঙ্গে আরও প্রশ্ন আছে যে WWF এবং MABর পুরো কথাটা কি? তার WWF এর পুরো কথা কি? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। আর MABর পুরো কথা কি? ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম। তো এই হলো সেট 6 বিভাগ ঘয়ের সমস্ত প্রশ্নগুলো যে 5 মার্কের। তো আগের ভিডিওতে বিভাগ গয়ের প্রশ্নগুলো করিয়ে দিয়েছি, তোমরা সেই ভিডিওটা গিয়ে দেখবে। তো এই হলো, আর যদি ভিডিওগুলো ভালো লাগে তো লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর পিডিএফের জন্য অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে। আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা মেসেজ করতে পারো, যেখানে সেট 1 থেকে সেট 15 তোমরা প্রত্যেকটা এরকম হ্যান্ড রাইটিং পিডিএফ পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই লাইক করবে।